আজকের ভিডিওটিতে প্রাথমিক ক্রিয়াকলাপের অন্তর্গত মৎস্য শিকার সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে মৎস্য শিকার বলতে কী বোঝায়। তো সাধারণভাবে মৎস্য শিকার বলতে যে কোনো উৎস থেকে এই মৎস্য সংগ্রহ করাকে বোঝানো হয়। তবে ব্যাপক অর্থে মৎস্য শিকার বলতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের প্রজনন, প্রতিপালন, মৎস্য সংগ্রহ, বাজারজাতকরণ, সংরক্ষণ ইত্যাদি মৎস্য সংক্রান্ত অধিকাংশ ক্রিয়াকলাপকেই এই মৎস্য শিকারের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এবারেতে আমরা জানবো যে আমাদের পৃথিবীতে কত রকমভাবে এই মাছ ধরা হয়ে থাকে। তো মূলত দেখো, এই যে মাছ ধরা হয় এটা জীবিকা ভিত্তিকভাবে ধরা হয়ে থাকে, যেক্ষেত্রে এই প্রাচীন পদ্ধতিতে মৎস্য শিকার করা হয় এবং ধৃত যে মাছ আছে সেই মাছ কেবলমাত্র জেলেরা তার নিজের প্রয়োজনের জন্যেই ধরে থাকে এবং ব্যবহার করে থাকে। আর এই ধরনের যে মৎস্য শিকার যেটা হয় সেটাকে বলা হয় জীবিকা সত্তা ভিত্তিক মৎস্য শিকার। আরেকটা হয় এই যে বাণিজ্যিক মৎস্য শিকার, যেটা মানে কেবল নিজের ব্যবহারের জন্য নয়, প্রধানত রপ্তানি বা বাণিজ্যের উদ্দেশ্যে যে মাছটা শিকার করা হয় তখন তাকে বলা হয় এই বাণিজ্যিক মৎস্য শিকার। তো মূলত এই দুভাবেতে বা দুটো উদ্দেশ্য নিয়ে এই মাছ ধরা হয়ে থাকে। একটা জীবিকা সত্তা ভিত্তিক, যেখানে নিজের প্রয়োজনেতে মাছ ধরা হয়, আর একটা বাণিজ্যিকভাবে মাছ ধরা হয়, যেখানে নিজের প্রয়োজনের মেটানোর পাশাপাশি রপ্তানি বা বাণিজ্যের উদ্দেশ্যে ব্যাপকভাবে মাছ ধরা হয়ে থাকে। এবারেতে আমাদের জানতে হবে যে পৃথিবীর প্রধান প্রধান মৎস্য ক্ষেত্রসমূহ, অর্থাৎ কোন কোন জায়গা থেকে পৃথিবীতে এই মাছ ধরার কাজটা করা হয়ে থাকে। তো মূলত দেখো, এই যে বাণিজ্যিক যে মৎস্য আরোহণ যেটা করা হয় সেটা এই মহাসাগরের বিভিন্ন অঞ্চলগুলো থেকে ধরা হয়ে থাকে। তো পৃথিবীতে 19টা টোটাল এরকম ফিশিং গ্রাউন্ড বা মৎস্য আরোহণ ক্ষেত্র আছে, যেখান থেকে বাণিজ্যিকভাবে মাছ ধরা হয়ে থাকে। এবারে এই যে ম্যাপটা আছে দেখো, এই ম্যাপেতে সুন্দর করে লোকেশনগুলো দেওয়া আছে। তোমরা একটু ভালো করে এই ম্যাপগুলোকে দেখে নিও। দেখে নিলে তোমরা বুঝতে পারবে যে কোন জায়গা থেকে মানে এই মাছগুলো ধরা হয় এবং কোন কোন বাণিজ্যিক মৎস্যক্ষেত্র এই পৃথিবীতে রয়েছে। আর আমি এখান থেকে মোটামুটি 10টা প্রধান বাণিজ্যিক মৎস্য আরোহণ ক্ষেত্র সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ প্রথম 10টা বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র নিয়ে আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তো এবার সেটা শুরু করব। তো দেখো, প্রথমেতে আসি উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। এটা কোথায় অবস্থিত দেখো, এই মৎস্যক্ষেত্রটি প্রধানত নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। উত্তরে রাশিয়া থেকে দক্ষিণে চীনের পূর্ব উপকূল পর্যন্ত এই মৎস্যক্ষেত্রের বিস্তার রয়েছে। আর একটা রয়েছে দেখো, এই একই সঙ্গেই এটারই মানে রাশিয়ার পূর্ব উপকূল, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া ও চীনের উপকূল এই মৎস্যক্ষেত্রের অন্তর্গত। অর্থাৎ কিনা দেখো, এটা এই নাতিশীতোষ্ণ মণ্ডলেতে অবস্থিত এবং এটা শুরু হয়েছে এই উত্তরে রাশিয়া থেকে দক্ষিণে চীনের পূর্ব উপকূল পর্যন্ত এটা পুরোপুরি বিস্তৃত, এবং যার মধ্যে রাশিয়ার পূর্ব উপকূল পড়ছে, জাপান আছে, উত্তর ও দক্ষিণ কোরিয়া রয়েছে, চীনের উপকূল রয়েছে এই মৎস্যক্ষেত্রের অন্তর্গত। এখানে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় দেখো, যে এখানেতে এই উষ্ণ কুরশীয় ও শীতল ওয়াশীয় স্রোতের মিলনেতে এই প্লাঙ্কটনের সমাবেশ হয়। তোমরা নিশ্চয়ই জানো যে প্লাঙ্কটন মাছের একটা অন্যতম প্রধান খাদ্য। অর্থাৎ সমুদ্রের যে এলাকাগুলোতে প্লাঙ্কটনের সমাবেশ হয় সেখানেতে এই ঝাঁকে ঝাঁকে মাছ আসে এই প্লাঙ্কটনগুলোকে খাওয়ার জন্য, আর সেখানে জেলেরা এই মাছগুলো ধরে। তো এখানেতে সেটা হয়ে থাকে। আর এখানেতে প্রচুর পরিমাণেতে কড, টুনা, ম্যাকারেল ইত্যাদি মাছ এখান থেকে ধরা হয়। আর সবচেয়ে বেশি মানুষ এই অঞ্চলে মৎস্য শিকারের সাথে যুক্ত আছে। এখানেতে কোন কোন দেশ এই ক্ষেত্র থেকে মৎস্য শিকার করে? এটা বিশ্বের বৃহত্তম মৎস্য আরোহণ ক্ষেত্র এটা। আর এখানেতে প্রধানত প্রধান দেশ চীন, তার সঙ্গে রাশিয়া আছে এবং তারপরে জাপান রয়েছে। তো প্রথম 3টে উল্লেখযোগ্য দেশ এই মৎস্যক্ষেত্র থেকে মৎস্য আরোহণ করে থাকে। এরপরেতে পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরীয় মৎস্য আরোহণ ক্ষেত্র। এটা কোথায় অবস্থিত দেখো, তো এই মৎস্যক্ষেত্রটি এই ক্রান্তীয় অঞ্চলেতে অবস্থিত এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগে উত্তরে ফিলিপিন্স, ইন্দোনেশিয়া থেকে দক্ষিণে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল পর্যন্ত এই মৎস্যক্ষেত্রটি বিস্তৃত রয়েছে।
তো এখানেতে কী কী বৈশিষ্ট্য দেখা যায় দেখো, যে এইখানেতে এই হেক, টুনা, হ্যালিবার্ট, সার্ডিন, ম্যাকারেল প্রভৃতি সুস্বাদু মাছ এখান থেকে ধরা হয়ে থাকে, এবং এখান থেকে কিছু খাদ্যের অনুপযোগীও মাছ ধরা হয়, যেটা পশুখাদ্য ও সার উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোন কোন দেশ এখান থেকে মাছ ধরে? অর্থাৎ দেখো, এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মৎস্য আরোহণ ক্ষেত্র, আর এখানেতে তিনটে প্রধান দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স আর থাইল্যান্ড। এরপরের যে মৎস্য আরোহণ ক্ষেত্র যেটা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্য ক্ষেত্র। তো এখান থেকে দেখো যে এখানে এর অবস্থানটা দেখো, যে এই মৎস্যক্ষেত্রটি প্রধানত ক্রান্তীয় অঞ্চলেতে অবস্থিত এবং দক্ষিণ আমেরিকার পেরু ও চিলির উপকূল সংলগ্ন অঞ্চলেতে এই মৎস্যক্ষেত্রের অন্তর্গত। এখান থেকে কি কি এই বৈশিষ্ট্য দেখা যায় এই মৎস্য আরোহণ ক্ষেত্রেতে, যে এখানেতে শীতল পেরু স্রোতের মাধ্যমেতে প্রচুর প্লাঙ্কটনের সমাবেশ ঘটে, আর প্লাঙ্কটন যেখানেতে বেশি পরিমাণে সমাবেশ ঘটে সেখানে মাছও আসে ঝাঁকে ঝাঁকে। তো এখান থেকে প্রধানত হেরিং, সার্ডিন, শোল, কড প্রভৃতি মাছ এখান থেকে ধরা হয়, আর স্পেশালি এখান থেকে স্পার্ম তিমি ধরা হয়ে থাকে। এরপর দেখো এখানেতে কি কি দেশ রয়েছে। তো এটা বিশ্বের তৃতীয় বৃহত্তম মৎস্য আরোহণ ক্ষেত্র। এখানেতে প্রধান তিনটে দেশ হচ্ছে পেরু, চিলি আর ইকুয়েডর। এরপরেতে দেখো উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। তো এর অবস্থান কোথায়? নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত এই মৎস্য আরোহণ ক্ষেত্রটি উত্তরে শ্বেতসাগর থেকে দক্ষিণে পর্তুগালের আংশিক উপকূল ভাগ পর্যন্ত বিস্তৃত, আর ব্রিটিশ যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে প্রভৃতি দেশের উপকূল ভাগ এই মৎস্য আরোহণ ক্ষেত্রের অন্তর্গত। এই বৈশিষ্ট্য দেখা যায় দেখো, এখানেতে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত ও শীতল সুমেরু স্রোতের মিলনেতে এখানে প্রচুর পরিমাণেতে প্লাঙ্কটন সৃষ্টি হয়, আর প্রচুর পরিমাণেতে কড, হেরিং, সার্ডিন, টুনা, অ্যাডক, ম্যাকারেল প্রভৃতি মাছ এখান থেকে ধরা হয়ে থাকে। আর এই মৎস্য আরোহণ ক্ষেত্রটির অন্তর্গত আইসল্যান্ডের ধীবর মানে জেলে, মৎস্য শিকারের সবচেয়ে পটু। আর এখানেতে ডগার্স ব্যাংক, রকফল ব্যাংক, সার, গডউইন প্রভৃতি মগ্নচড়া, ব্যাংক মানে হচ্ছে মগ্নচড়া, এখানেতে তৈরি হয়েছে, যেখানেতে মাছের সমাবেশ সবথেকে বেশি পরিমাণেতে লক্ষ্য করা যায়। তো কোন কোন দেশ এখান থেকে মাছ ধরে? এটা দেখো বিশ্বের চতুর্থ বৃহত্তম মৎস্য আরোহণ ক্ষেত্র। এখান থেকে তিনটে প্রধান দেশ হচ্ছে নরওয়ে, আইসল্যান্ড আর ডেনমার্ক। এই তিনটে মানে প্রধান দেশ আছে যারা এই মৎস্য আরোহণ ক্ষেত্র থেকে মাছ ধরে থাকে। এরপরেতে আসছে হচ্ছে পূর্ব ভারত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। তো এটার অবস্থান দেখো, এটি হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের মৎস্য আরোহণ ক্ষেত্র। ভারত মহাসাগরের উত্তর পূর্ব দিকে ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালয়েশিয়া প্রভৃতি দেশ এই মৎস্যক্ষেত্র থেকে মাছ ধরে থাকে। আমাদের দেশও হচ্ছে এই মৎস্য আরোহণ ক্ষেত্র থেকেই মাছ ধরে থাকে। আর এখানে বৈশিষ্ট্য কি দেখো রয়েছে, মৌসুমী স্রোত অধ্যুষিত এই মৎস্যক্ষেত্রটি অপেক্ষাকৃত নতুন, যেখান থেকে এই হেরিং, কড, ম্যাকারেল, হাঙর, ইলিশ, সার্ডিন, টুনা প্রভৃতি মাছ এখান থেকে ধরা হয়ে থাকে। কোন কোন দেশ এখান থেকে মাছ ধরে? এটা হচ্ছে বিশ্বের পঞ্চম বৃহত্তম মৎস্য আরোহণ ক্ষেত্র, এবং এখানেতে প্রধান তিনটি দেশ হচ্ছে ভারত, যেটা আমাদের দেশ, এবং মায়ানমার, বাংলাদেশ এখান থেকে মাছ ধরে থাকে। এবার আসছি হচ্ছে পশ্চিম ভারতীয় মানে ভারত মহাসাগরীয় মৎস্য আরোহণ ক্ষেত্রতে। এর অবস্থান দেখো, এটা হচ্ছে মূলত ক্রান্তীয় অঞ্চলেতে অবস্থিত, আর এই মৎস্যক্ষেত্রটি ভারত মহাসাগরের পশ্চিম ভাগেতে অবস্থিত। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়া এবং উত্তর পূর্ব আফ্রিকার আরব সাগর তথা পশ্চিম ভারত মহাসাগরীয় তীরবর্তী দেশগুলি এই মৎস্যক্ষেত্রের অন্তর্ভুক্ত। এখানে কি কি বৈশিষ্ট্য দেখা যায় দেখো, যে মৌসুমী স্রোত অধ্যুষিত এই ক্রান্তীয় অঞ্চলে মৎস্যক্ষেত্রটি অপেক্ষাকৃত নতুন, আর এখান থেকেও হাঙর, কড, ম্যাকারেল, টুনার মতন মাছ ধরা হয়ে থাকে। কোন কোন দেশ এখান থেকে মাছ ধরে? এটা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মৎস্য আরোহণ ক্ষেত্র। এখানকার যে দেশগুলো রয়েছে সেটা হচ্ছে ইরান, পাকিস্তান আর তানজানিয়া। এরপরেতে আসবো হচ্ছে পূর্ব মধ্য আটলান্টিক মহাসাগরীয় মৎস্য আরোহণ ক্ষেত্র। এখানে এর অবস্থানটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলেতে, আর এই মৎস্যক্ষেত্রটি আটলান্টিক মহাসাগরের পূর্ব মধ্যভাগে মধ্য আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত। এখানেতে এই মরিটানিয়া, মরক্কো, সেনেগাল প্রভৃতি দেশ এই মৎস্যক্ষেত্রের অন্তর্গত। আর বৈশিষ্ট্য কী আছে দেখো, এখানেতে না বেঙ্গুয়েলা ও গিনি স্রোত অধ্যুষিত এই মৎস্যক্ষেত্র
ক্ষেত্রে এই হেক, হেরিং, হ্যালিবার্ট, কড, টুনা প্রভৃতি মাছ এখানেতে বেশি পরিমাণেতে শিকার করা হয়ে থাকে। কোন কোন দেশ এখান থেকে মাছ ধরে? এটা বিশ্বের 7ম বৃহত্তম মৎস্য আরোহণ ক্ষেত্র। প্রধান 3টে দেশ হচ্ছে এখান থেকে মরক্কো, সেনেগাল আর ঘানা হচ্ছে মাছ ধরে থাকে। এরপরেতে হচ্ছে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্য আরোহণ ক্ষেত্র। তো এটা নাতিশীতোষ্ণ মণ্ডলের একটি মৎস্য আরোহণ ক্ষেত্র, আর এই ক্ষেত্রটি উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত এবং আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা পশ্চিম উপকূল এই মৎস্য আরোহণ ক্ষেত্রের অন্তর্ভুক্ত। কী কী বৈশিষ্ট্য রয়েছে দেখো, যে উষ্ণ উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত এবং শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের মিলনেতে এখানেও প্লাঙ্কটনের প্রচুর সমাবেশ ঘটে, আর এখান থেকে স্যামন, হ্যালিবার্ট, সার্ডিন, পোলক, হেক, টুনা প্রভৃতি মাছ এখান থেকে ধরা হয়ে থাকে। কোন কোন দেশ এখান থেকে মাছ ধরে? না, এটা দেখো বিশ্বের 8ম বৃহত্তম মৎস্য আরোহণ ক্ষেত্র, আর এখানে প্রধান দুটো দেশ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র আর কানাডা। এরপরেতে হচ্ছে উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্য আরোহণ ক্ষেত্র। এর অবস্থান দেখো, এটাও হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলের মৎস্য আরোহণ ক্ষেত্র এবং কানাডার পূর্ব উপকূল, নিউ ফাউন্ডল্যান্ড এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূলেতে এটা অবস্থিত। আর এর বৈশিষ্ট্য কি আছে? না, উষ্ণ উপসাগরীয় শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনেতে এখানেতে প্রচুর পরিমাণে প্লাঙ্কটনের সমাবেশ হয়, আর গ্র্যান্ড ব্যাংক, জর্জেস ব্যাংক, জেফ্রি ব্যাংক ইত্যাদি মগ্নচড়া এখানেতে রয়েছে। আর এই মগ্নচড়া ক্ষেত্রগুলিতে হচ্ছে প্রধান মাছগুলো হচ্ছে দেখো, মানে এখানে এই যে মৎস্য ক্ষেত্রটি রয়েছে এর প্রধান মাছ হচ্ছে এই কড, হ্যাডক, ম্যাকারেল, সার্ডিন, হেক, হেরিং প্রভৃতি মাছ এখান থেকে ধরা হয়ে থাকে। এবার কোন কোন দেশ এখান থেকে মাছ ধরে? এটা বিশ্বের 9ম বৃহত্তম মৎস্য আরোহণ ক্ষেত্র এবং এখান থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা এই দুটো দেশ এখান থেকে মাছ ধরে থাকে। এরপরেতে আসবো হচ্ছে এই পূর্ব মধ্য প্রশান্ত মহাসাগরীয় মৎস্য আরোহণ ক্ষেত্র। এর অবস্থান হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে। এই মৎস্য ক্ষেত্রটি মধ্য আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত এবং মেক্সিকো ও গুয়াতামালা প্রভৃতি দেশ এই মৎস্য আরোহণ ক্ষেত্রের অন্তর্গত। কী কী বৈশিষ্ট্য দেখা যায়? এই ক্রান্তীয় অঞ্চলের এই মৎস্য আরোহণ ক্ষেত্রে এখানে প্লাঙ্কটনের পরিমাণটা কম। প্লাঙ্কটন মূলত হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলের যে শীতল সমুদ্র রয়েছে সেইখানেতে এই প্লাঙ্কটনটা বেশি দেখা যায়, যেখানেতে হচ্ছে এই উষ্ণ এবং শীতল স্রোত মিলিত হয়। তো ক্রান্তীয় অঞ্চলের ক্ষেত্রে হয় কি, ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রের জলভাগ উষ্ণ হওয়ার দরুন এখানেতে এই উষ্ণ এবং শীতল স্রোতের মিলন সেভাবে হতে পারে না, যে কারণেতে এই প্লাঙ্কটনের পরিমাণটা এই ক্রান্তীয় অঞ্চলের যে সমুদ্র আছে সেই সমুদ্রতে তুলনামূলকভাবে অনেক কম, যে কারণে মাছও কম এখান থেকে আহরিত হয়। তো যাই হোক, আর কি কি বৈশিষ্ট্য আছে এই মৎস্য আরোহণ ক্ষেত্রে দেখো, যে কয়েকটি বিশেষ ধরনের মাছ এখানেতে বেশি পরিমাণেতে শিকার করা হয়, যেমন টুনা, হ্যালিব্যাট, হাঙর, স্যামন প্রভৃতি মাছ। কোন কোন দেশ এখান থেকে মাছ ধরে? এটা হচ্ছে বিশ্বের 10ম বৃহত্তম মৎস্য আরোহণ ক্ষেত্র, আর এখান থেকে মেক্সিকো, পানামা এবং গুয়াতামালা এই 3টে প্রধান দেশ আছে যারা হচ্ছে এই মৎস্য আরোহণ ক্ষেত্র থেকে মাছ ধরে থাকে। এই হচ্ছে বিশ্বের প্রথম 10টা মৎস্য আরোহণ ক্ষেত্রের বর্ণনা। এবার দেখো, এই আলোচনার সাপেক্ষে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে নাতিশীতোষ্ণ অঞ্চলের যে সমুদ্রগুলো রয়েছে সেখানেতে এই বাণিজ্যিকভাবে যে মাছ ধরা যে কাজটা হয় সেটা খুব উন্নত, অর্থাৎ এই নাতিশীতোষ্ণ অঞ্চল মৎস্য শিকারে খুব উন্নত। তো এর পিছনেতে কয়েকটা কারণ আছে যেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথম কারণটা হচ্ছে এই নাতিশীতোষ্ণ জলবায়ু। তো নাতিশীতোষ্ণ জলবায়ুতে এই মৎস্যক্ষেত্র গড়ে তোলার পক্ষে অনুকূল, কারণ এই অঞ্চলেতে ঠান্ডা জলে, যার উষ্ণতা মোটামুটি 20 ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম থাকে, এই খাদ্যের উপযোগী বেশিরভাগ মাছ পাওয়া যায়। তাছাড়া আবহাওয়া ঠান্ডা থাকায় মাছ ধরার পর তা সহজে নষ্ট হয় না। অর্থাৎ এই অঞ্চলেতে মৎস্যক্ষেত্রের বিকাশ লাভ করার পিছনেতে এই নাতিশীতোষ্ণ যে জলবায়ু সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ঠান্ডা জলবায়ু হওয়ার জন্যে এই মাছের মতন পচনশীল বস্তু এখানে খুব সহজে ভালো থাকে। এরপরেতে যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে যে মগ্ন চড়ার অবস্থান। তো দেখো, এই যে মগ্ন চড়াটা কি সেটাও আমাদেরকে একটু বুঝতে হবে। না, এই যে সমুদ্রের কয়েকটি নির্দিষ্ট স্থানে দীর্ঘকাল ধরে হিমশৈলবাহিত পদার্থগুলি জমা হয়ে মগ্ন চড়ার সৃষ্টি করে।
অর্থাৎ সমুদ্রের যে সমস্ত জায়গাতে এই শীতল সমুদ্র স্রোতের মাধ্যমেতে হিমশৈল ভেসে আসে, তো সেই হিমশৈলগুলো যেখানেতে উষ্ণ স্রোতের সংস্পর্শে আসে সেখানেতে আস্তে আস্তে সেই বরফটা গলে যায়, এবং বরফটা যখন গলে যায়, এই যে ধরো এই যে হিমশৈল যেটা রয়েছে, এবার এই হিমশৈলের মধ্যে থাকা যে পদার্থগুলো থাকে, বরফ তো গলে জলের সঙ্গে মিশে যায়, আর সেই পদার্থগুলো কি হয়, সমুদ্রের অগভীর অংশেতে সেই পদার্থগুলো হচ্ছে আস্তে আস্তে জমা হতে থাকে, এবং জমা হতে হতে আস্তে আস্তে কি হয়, এখানেতে চড়া পড়তে থাকে। তো যেটাকেই হচ্ছে এই মগ্ন চড়া বলে। তো এই মগ্ন চড়া সাধারণত ডুবে থাকে, এগুলো জলের ওপরে থেকে দেখতে পাওয়া যায় না। আর এই মগ্ন চড়াতে কি হয়, এই মাছের খাদ্য যে প্লাঙ্কটন আছে, এই প্লাঙ্কটনের জন্মায়, আর যেটা খাওয়ার জন্য মাছ আসে। তো যে কারণেতে এই মগ্ন চড়ার অবস্থান সমুদ্রতে এই মাছের সমাবেশ ঘটাতে সাহায্য করে। তো দেখো এই মগ্ন চড়ার ফলেতে এইসব অঞ্চলেতে কি হয়, যে মাছের প্রাকৃতিক খাদ্যের নিয়মিত যোগান থাকায় বাণিজ্যিকভাবে মৎস্য ক্ষেত্রে উন্নতি লাভ করে। তো এই নাতিশীতোষ্ণ সমুদ্রের যে জায়গাগুলো যেগুলো রয়েছে সেখানেতে শীতল স্রোত বয়ে চলে। তো সেই শীতল স্রোতের সঙ্গে এই হিমশৈল ভেসে আসে, যে হিমশৈল হচ্ছে কি হয় না, উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে যায় এবং এই মগ্ন চড়ার সৃষ্টি করে। আর যেখানে প্লাঙ্কটন জন্মায়, মাছ সেই প্লাঙ্কটন খেতে আসে, আর যেখানেতে জেলেরা এই তাদের মাছগুলো ধরে। এই উত্তর গোলার্ধের এই নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রে গড়ে ওঠা এরকম কয়েকটা উল্লেখযোগ্য এই মগ্নচড়া বা ব্যাংক হচ্ছে এই গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক, জর্জেস ব্যাংক, রকফল ব্যাংক, এই প্রভৃতি এই মগ্নচড়া এই সামুদ্রিক মৎস্য ক্ষেত্রের মানে মাছের প্রধান আবাসস্থল। তো এই গ্র্যান্ড ব্যাংক হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় মগ্নচড়া, যেটা এই নিউ ফাউন্ডল্যান্ডের দ্বীপের কাছে অবস্থিত, যেখান থেকে ব্যাপকভাবে হচ্ছে বাণিজ্যিকভাবে মাছ ধরা হয়ে থাকে। তো মগ্নচড়াও হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই মগ্নচড়াও হচ্ছে এই নাতিশীতোষ্ণ মণ্ডলেতে বাণিজ্যিকভাবে মাছ ধরার ক্ষেত্রে একটা মানে উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এরপরে আছে দেখো প্লাঙ্কটনের প্রাচুর্য। তো মাছের যে খাবার হয়, এই প্লাঙ্কটন হচ্ছে কি না, এই যে সমুদ্রের জলে এক ধরনের অতি ক্ষুদ্র এই মাইক্রোস্কোপিক উদ্ভিদ ও প্রাণী ঘুরে বেড়ায়, এদেরকে সাধারণভাবে বলা হয় হচ্ছে প্লাঙ্কটন। এদেরকে খালি চোখে সাধারণত দেখতে পাওয়া যায় না, কিন্তু এই প্লাঙ্কটন হচ্ছে মাছের প্রধান খাদ্য। যেখানেতে এই প্লাঙ্কটন বেশি জন্মাবে সেখানেতে মাছ আসবে এই প্লাঙ্কটন খাওয়ার জন্য, আর খুব স্বাভাবিকভাবেই জেলেরা সেই মাছগুলো ধরবে। তো এই যে স্থলভাগ থেকে আসা আবর্জনা এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের এই উষ্ণ এবং শীতল স্রোতের মিলনস্থলেতে এই প্লাঙ্কটন খুব বেশি পরিমাণেতে জন্মায়। বিশেষত এই মগ্নচড়ার যে অঞ্চল যেগুলো থাকে সেইখানেতে এই প্লাঙ্কটন জন্মায় বেশি। তো খুব স্বাভাবিকভাবেই প্লাঙ্কটন সমৃদ্ধ অঞ্চলেতে মাছ আসবে, তো যেখানেতে হচ্ছে মাছ ধরার কাজটাও বেশি হবে। তো নাতিশীতোষ্ণ মণ্ডলেতে এই প্লাঙ্কটনের প্রাচুর্য দেখা যায়, কারণ সেখানে যে সমুদ্রের যে জল আছে সেই জল খুব ঠান্ডা, এবং সেখানেতে উষ্ণ শীতল দুটো স্রোতের মিলন ঘটে, যার ফলেতে প্লাঙ্কটন জন্মায়। তো প্লাঙ্কটনও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই অঞ্চলেতে মৎস্য ক্ষেত্র গড়ে তোলার ক্ষেত্রে। এবার দেখো আসছে হচ্ছে এর পাশাপাশি যেটা রয়েছে, যে এই উন্নত প্রযুক্তিবিদ্যা এবং এই যে আর্থিক সচ্ছলতা। তো মূলত কি আছে দেখো, এই যে বাণিজ্যিক ভিত্তিতে সমুদ্রে মাছ শিকারের জন্যে এই কৃত্রিম উপগ্রহ সংযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত উন্নত ধরনের যন্ত্রপাতি দ্বারা সজ্জিত এই জাহাজ, ট্রলার প্রভৃতির প্রয়োজন হয়। আর এখানেতে এই মাছের যে লোকেশনটা আছে সেই লোকেশনটার জন্য এই কৃত্রিম উপগ্রহকে ব্যবহার করা হয়, যার মাধ্যমেতে হচ্ছে এই মাছের সমুদ্রের মধ্যে, সমুদ্র তো বিরাট বড় এলাকা, তো সেখানেতে জলের মধ্যে কোথায় মাছের ঝাঁক একটা আছে সেই ঝাঁকটাকে লোকেট করার জন্যে এই উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের সাহায্য নেওয়া হয়। স্যাটেলাইট ইমেজারির মাধ্যমেতে এই মাছের ঝাঁককে লোকেট করা হয়, এবং লোকেট করে এইখানেতেই মাছগুলোকে ধরা হয়। তো এই যে পুরো যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে এই মাছ ধরার যে ব্যাপারটা, এটার জন্যে সেই রকমভাবে এই জাহাজ বা ট্রলার যেগুলো মাছ ধরার কাজে ব্যবহার করা হবে সেগুলোকে সেই রকমভাবেই হচ্ছে মডার্নাইজড করা হয়, এবং সেক্ষেত্রে প্রচুর টাকা লাগে। আর মূলত এই নাতিশীতোষ্ণ অঞ্চলের যে দেশগুলো আছে সেগুলো অর্থনৈতিকভাবে যথেষ্ট মানে শক্ত সমর্থ, যথেষ্ট উন্নত। তো যে কারণেতে এই বাণিজ্যিকভাবে এই মাছ ধরার ক্ষেত্রে যে ব্যয়টা, সেই ব্যয়টা এরা স্বচ্ছন্দে করতে পারে, তো যেটা এই অঞ্চলের মাছ ধরার উন্নতিতে কাজে লেগেছে।
আরেকটা যেটা রয়েছে দেখো, সেটা হচ্ছে যে বন্দর, উন্নত বন্দর রয়েছে এই জায়গাটাতে, অর্থাৎ মাছ ধরার জাহাজগুলির জন্য উন্নত বন্দরের প্রয়োজন হয়, কারণ মাছ সংরক্ষণ, জাহাজের মেরামতি করা, রক্ষণাবেক্ষণ করা, দূর সমুদ্রে চলাচলকারী জাহাজগুলির সঙ্গে যোগাযোগ করা জন্য আধুনিক ব্যবস্থা প্রভৃতি। এটার জন্য বন্দরগুলোকেও খুব হাইটেক হতে হয়। নাতিশীতোষ্ণ মণ্ডলের যে দেশগুলো আছে সেই সমস্ত দেশের অধিকাংশ বন্দরই হচ্ছে এই হাইটেক বন্দর, খুবই আধুনিক সাজ সরঞ্জামে সজ্জিত হওয়ার জন্যে। এটাও হচ্ছে এই অঞ্চলেতে এই মাছ ধরার যে ব্যবসাটা বা যে মানে যে কার্যক্রমটা যেটা হয় সেটার উন্নতিতে সাহায্য করেছে। তো এই মূলত এই গুরুত্বপূর্ণ কারণগুলো আছে যেটার কারণেতে এই নাতিশীতোষ্ণ মণ্ডল ক্রান্তীয় অঞ্চলের তুলনায় এই বাণিজ্যিকভাবে মৎস্য আরোহণের ক্ষেত্রে অনেক উন্নত। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।